মাইকের পারমিশন দেননি, হ্যান্ড মাইক নিয়ে মিটিং করতে হচ্ছে। এর থেকে বড় লজ্জার কিছু হয় না। কিন্তু জেনে রাখুন, আপনারা আমাকে আটকাতে পারবেন না। আমি যেখানে জায়গা পাবো বসে যাব। আমাকে কি একটা ছবি পাঠিয়েছিল, এত দুরাবস্থা আমি জানতাম না। এত দুরাবস্থা, এক ঝুড়ি লোক, 150টা লোক আসেনি। আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন, আপনার 200টা সাংবাদিক না থাকলে তো আর করুণ অবস্থা। তারপরে রাজ্যসভা লোকসভা মিলিয়ে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। যারা পারফেক্ট পলিটিক্সের ভিউয়ার তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে দীর্ঘ একটা বিরতির পর আজ আবার নতুন করে ভিডিও আপলোড করলাম। আর এই যে বিরতি, এই বিরতির সময়ে বাংলার রাজ্য রাজনীতিতে এত কিছু ঘটে গেছে, এত উথাল পাথাল পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে তৃণমূল আদৌ থাকবে কিনা। আর এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোরই কোনো বিশ্লেষণ আপনাদের সামনে আমি রাখতে পারিনি। আর তার কারণ পারিবারিক বিপর্যয়। আমার এক পারিবারিক বিপর্যয়ের কারণে বাংলার ক্ষমতা বদলের পর যে গুরুত্বপূর্ণ মুহূর্ত, যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, তার কোনো বিশ্লেষণ আমরা আপনাদের সামনে রাখতে পারিনি। তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। বন্ধুরা, এই ভিডিওতেও আজকে বেশি কথা কিংবা বেশি কোনো আলোচনা আপনাদের সামনে আমি রাখবো না। তবে এতটুকুই শুধু বলবো যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নতুন করে মাঠে নামলেন, যেভাবে তিনি তৃণমূলকে বাঁচাতে পথে নামতে বাধ্য হলেন, তাতে একটা জিনিস পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পেরেছেন যে তৃণমূল খুব দ্রুত গতিতে কিন্তু তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ক্ষমতা যেতেই মমতা বন্দ্যোপাধ্যায় হারে হারে টের পাচ্ছেন যে কিভাবে তৃণমূলের মধ্যে ভাঙন শুরু হয়ে গেছে। আর এই ভাঙন যদি তিনি এই মুহূর্তে না আটকাতে পারেন, তাহলে কিন্তু তৃণমূল দলটাই তার কিন্তু হাতছাড়া হয়ে যাবে, তার পরিবারের কিন্তু হাতছাড়া হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে অভিষেক ব্যানার্জির হাতে তুলে দেওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু ব্যর্থ হয়ে যাবে। আর সেই কারণে কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি করে ওয়াই চ্যানেলে ভোট পরবর্তী হিংসার নামে একটা বিক্ষোভ অবস্থান করলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিক্ষোভ অবস্থানেও যে ছবি দেখা গেল, যেভাবে তৃণমূলের বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিক্ষোভ অবস্থান থেকে নিজেদের দূরে রাখলেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভালো মতোই বুঝে গেলেন যে তাকে এবার নতুন করে লড়াই শুরু করতে হবে, তাকে কিন্তু আবার শূন্য থেকে শুরু করতে হবে। আর সেই কারণেই কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে এটাও বলতে শোনা গেল যে তিনি রাস্তায় নামলে অন্তত 4 জন সঙ্গে থাকলেই হবে। এর আগে তো তিনি অনেক লড়াই করেছেন, এবার না হয় নতুন করে আরও একটি লড়াই করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো যখন বলছেন, তখন তিনি নিজে হাড়ে হাড়ে এটাও টের পাচ্ছেন যে 20 বছর আগেকার মমতা বন্দ্যোপাধ্যায় আর এখনকার মমতা বন্দ্যোপাধ্যায় দুজন কিন্তু আলাদা। 20 বছর আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিশ্বাসযোগ্যতা ছিল, সেই বিশ্বাসযোগ্যতা কিন্তু আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই যে নতুন করে তৃণমূলের জন্ম দেবেন, সেটা কিন্তু আদৌ সম্ভব না। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবথেকে বড় যেটা বিষয় হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর হারানোর কিছু নেই। ওই যে কথায় বলে না যে ন্যাংটোর আবার কাপড় হারানোর ভয় কি। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনে যা অর্জন করেছিলেন, যতটুকু সম্মান পেয়েছিলেন, সমস্ত কিছুই কিন্তু এবারের ভোটে পরাজয়ের পর ধূলিসাৎ হয়ে গেছে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ তৃণমূলকে বাঁচানো এবং নিজেকে, নিজের ভাইপোকে বাঁচানো। গোদা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এখন চাইছেন যাতে তাকে শেষ বয়সে জেলে যেতে না হয়। তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সিআইডি যাতে কোনোভাবেই জেলে না পুরতে পারে। আর তার জন্য কিন্তু তৃণমূলকে বাঁচাতে হবে, অন্তত কিছু কর্মী সমর্থককে পাশে পেতে হবে। তা না হলে কবে সিবিআই কিংবা ইডি কিংবা সিআইডি ওই কালীঘাটের বাড়ির পাঁচিল টপকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে নিয়ে যাবে কিংবা অভিষেক ব্যানার্জিকে তুলে নিয়ে যাবে, সেটা কিন্তু পরের দিন খবরের চ্যানেলে টের পাওয়া যাবে। আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় লাজলজ্জার মাথা খেয়ে শেষ পর্যন্ত পথে নেমেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবথেকে বড় মুশকিল হলো যে ক্ষমতা তো চলে গেছে,
তৃণমূলটাও প্রায় হাতছাড়া হতে বসেছে। কিন্তু ওই যে অভ্যেস, কথায় আছে না যে স্বভাব যায় না মলে, কয়লার রং যায় না ধুলে। তো সেরকমই মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিনের যে রানীর মেজাজ, সেই মেজাজ কিন্তু এখনও যাচ্ছে না। পিসির রাজপাট চলে গেছে, কিন্তু রানী রানী মেজাজ এখনও রয়ে গেছে। আর সেটাই কিন্তু তৃণমূলের সর্বনাশ ডেকে আনছে। আর এই যে রানী রানী মেজাজ, সেই মেজাজটা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দেখালেন বন্ধুরা দেখুন ভিডিও। আমি আপনাদের বলি, মিডনাইট মানে ভোরে, মানে আজকে দিন বলতে পারে, সকালবেলা বলতে পারে, কারণ 12টার পরে পরের দিন পড়ে যায়। আপনাদের তো সারাদিন বলেছিলাম যে আপনারা যদি চেঞ্জ করতে চান প্লেস আমাদের আগে জানান, তাহলে আমরা স্টেজ মাইক করতে পারি। কিন্তু আপনাদের আমরা রিটিন লেটার দিয়েছিলাম 5 দিন আগে, আপনাদের তো জানাতে হবে রিটিন যে হ্যাঁ ঠিক আছে এই জায়গাটা আমরা করতে দিচ্ছি না, কারণ আমরা ভয় পাই। সেই জন্য আপনারা ওয়াইতে গিয়ে করুন, ওনারা এখন জেড, আমরা এখন ওয়াই। আমার কোনো আপত্তি নেই, আরে যেখানে হোক আমার প্রোগ্রাম করা নিয়ে কথা। তাতে আমি রাস্তায় এতে করলাম কি বিতে করলাম কি শীতে করলাম কি ডিটে করলাম আমাদের যায় আসে না। কিন্তু পুলিশই জানিয়েছে ওয়াই চ্যানেলে আপনারা আসতে পারেন। তার সাথে কি কন্ডিশন দিয়েছে আপনি মিডনাইটে, না তো মিলিটারির পারমিশন নিতে হবে। হ্যাঁ বেশি করে হাসুন, আমি তো বুঝতে পারছি আপনারা কারা। মিলিটারির পারমিশন নিতে হবে, সাউন্ডের পারমিশন নিতে হবে। আমরা আগের মিটিং এর জন্য সিএসসি করে লিখেছিলাম, সাউন্ডের পারমিশন নিতে হবে, মানে সাউন্ড রেস্ট্রিকশন ফর only one particular community and one particular political party. Why not sound pollution for all? আইন তো কখনো law cannot be discriminated. Well, and please note this point. Article 14, Article 19, Article 21. আমি দেখতে চাই আপনারা অন্য পার্টিকে অ্যালাউ করেন কিনা। রানী রাসমণি রোডে, ধর্মতলায়, মেয়র রোডে, আর যদি আপনারা অ্যালাউ না করেন যে কোনো জায়গায় বসে বসে আমি একাই 100। কারণ আমি লোক দেখিয়ে প্রোগ্রাম করি না, আমি রাস্তায় বেরোলে আমার সাথে 4 জন থাকলেই হবে। আজকেও সব জায়গায় পুলিশ গিয়ে বলেছে মিছিল করা যাবে না, গেলেই অ্যারেস্ট হবে। মিটিং এ যেতে পারবেন না, গেলেই অ্যারেস্ট করবো। এমএলএদের বাড়ি বাড়ি গিয়ে বলছেন, এমপিদের বাড়ি গিয়ে বলছেন। এসপি চন্দননগরের কমিশনে ফোন করে চন্দননগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে বললেন আপনি রিজাইন করুন, না তো গ্রেপ্তার হবেন। রামদার নিজে আমাকে ফোনেই কথাগুলো বলেছে, তারপরে সবাইকে রিজাইন করিয়েছে। সমস্ত মিউনিসিপ্যালিটিতে লুটপেন্ডা ঢুকছে এবং লুটপেন্ডা ঢুকে পঞ্চায়েতে ঢুকছে, জেলা পরিষদে ঢুকছে। এনআইএর ভয় দেখাচ্ছেন, ইডির ভয় দেখাচ্ছেন, সিবিআই এর ভয় দেখাচ্ছেন। এই সিআইডি তো আমার আমলেও ছিল, তখন তো সিআইডি এইভাবে এফেক্টিভলি কাজ করতো না, অন্যায় এসটিএফও করতো না। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেগুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় গিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ট্রেনিং।
তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো কোনো গন্ডগোল করি না, এত অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। বাংলাদেশের লোক হত্যা স্লোগান দিলাম এখান দিয়ে যাচ্ছে। আচ্ছা এখান দিয়ে ঢোক এই দেশকে নিয়ে কমালের কাছে যায়। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চিন্তা করতে হবে। বন্ধ আছে এখানে। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসি দিয়ে দল ছেড়ে চলে যাব না। আমাকে তো কতবার বলেছে क्या चाहिए हर कुछ कर देंगे अगर आप हमको मदद करेंगे तो। শুনুন, আমাদের পার্টির একটা নীতি আছে, আদর্শ আছে, দর্শন আছে। আজকে আমার দুঃখ একটাই, যাদের জন্য সারা জীবন করেছি তারা আজকে গদ্দারের সাথে লাইন করছে। তোমার এলাকায় যখন বাড়ি হবে 7,000 লোক, আমি ফোন করে তোমাদের যেতে বলি, তোমরা যাচ্ছ না। দাঁড়াও, আমি আপনাদের বলি, আমি বলেছিলাম তখন মসজিদের মাইক কিনে নেওয়া হচ্ছিল যে তোমরা একটা টেস্ট করো, করেনি সে। বকরিদের ব্যাপার নিয়ে আফরুজ্জামানকে দিয়ে মঙ্গল মৈত্র কেস করলেন, আমাদের তৃণমূল কংগ্রেসের এমপি। আর যারা আজকে গদ্দারি করছে তৃণমূলটাকে ভাঙবার জন্য, আমি বলি ঈশ্বর আল্লাহ তেরে নাম সপ্ত সুরমতি দে ভগবান। কোন ভালো কর্ম করে থাকি যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, কর্মই ধর্ম মাথায় রাখবেন, সেটা মেনে চলবো। ছোটবেলা থেকে বাবা মার কাছ থেকে এই শিক্ষাই আমরা পেয়েছি। আরে ভাই, কোথায় ঢোকাচ্ছ? জায়গা নেই ঢোকাবার, ওখানে বসুন। ভাই, পুলিশের বন্ধুরা গল্প করতে গেলে আপনারা একটু পিছিয়ে করুন দয়া করে, কারণ আমাকে তো মাইকে চিৎকার করতে হচ্ছে, এটা তো হ্যান্ড মাইক। আর আমাদেরও যদি কেউ থাকেন কথা বলেন পুলিশের সাথে, প্লিজ দয়া করে চুপ করুন। আর জানালে বলুন, আমি উঠে যাচ্ছি। আমি যেখানে বসে আছি ইটের মতো শক্ত, বসাও যাচ্ছে না। তা সত্ত্বেও আমার জীবনের জেদ অনেক বড়। যে মানুষটা 26 দিন অনশন করতে পারে, যে মানুষটা 21 দিন ধর্মতলায় ধর্ণা দিতে পারে, যে মানুষটা সিঙ্গুরে 14 দিন ধর্ণা দিতে পারে, যে মানুষটা ভিখারি পাশনের ওখানে ধর্ণা দিতে পারে, সেই মানুষটাকে ভয় দেখিয়ে আপনারা কোথাও আটকাতে পারবেন না।